নমস্কার প্রিয় দর্শক, আজকে আপনাদের শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে এক বিশেষ ব্যক্তি, খুব প্রাণের ব্যক্তি, ভালোবাসার মানুষ, আমাদের খুব প্রিয়চিত শিল্পী, আর্টিস্ট বললে বেশি হয়ে যাবে। অনেক কিছু ওনার মধ্যে গুণ সম্পন্ন আছে। আজকে ওনাকে আমাদের চ্যানেলে পেয়েছি, আপনাদের সঙ্গে তুলে ধরবো ওনার অভিজ্ঞতা। স্যার, আপনার নামটা? আমার নাম তিমির রঞ্জন দাস। নমস্কার, মহাসপ্তমীর প্রত্যেককে শুভেচ্ছা জানালো, আপনাকেও জানালাম সাথে। হ্যাঁ, ধন্যবাদ। স্যার, আপনার ডেজিগনেশনটা? আমি এই আর্ট কলেজ থেকে বিএফএটা কমপ্লিট করেছি। তারপরে এখন কিছু স্টুডেন্টকে নিয়ে কাজ করি, স্টুডেন্টকে শেখাই, এইসব কাজগুলো করি। আচ্ছা, আর আপনার কতদিনের? এটা আমার 15-20 বছর তো হবেই, বেশি হবে কম হবে না। আচ্ছা, আপনি হঠাৎ করে মানে এসছেন নাকি অনেক আগে থেকে পরিকল্পনা মতো করে এই জগতে আসা? না, আগে আমি বলতে হয়, আগে আমার যে প্রথম গুরুজি ছিলেন গোপাল বসু, উনি বেল্লাতে থাকেন, হাই স্কুলের মাস্টার, বাংলার টিচার। তো ওখানে ওনার কাছ থেকে শেখার পর যখন আমি প্রায় 6-এ পড়ি, তখন বাবা আমাকে ভর্তি করেন ওনার কাছে। ওখানে অনেকদিন শিখি, প্রায় 4-5 বছর ওখানে শিখি। তারপরে তো পড়াশুনো আছে, পড়াশুনো করতে হয়। পড়াশুনো করার পর হায়ার সেকেন্ডারি যখন আমি পাস করলাম, তখন বাবা আমাকে হঠাৎ বললেন, তুই কি যাবি আর্ট কলেজে ভর্তি হবি? তখন আমি মানে আর্ট কলেজটা কি জিনিস আমি জানি না। বাবা যখন বললেন, আমি তখন জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। আমি তো আঁকা তো মোটামুটি আমি জানি, তাহলে আবার আর্ট কলেজ কি ব্যাপার। তখন বাবা আমাকে বুঝিয়ে জিনিসটা বললেন যে হায়ার এডুকেশন পেতে হলে তোমাকে আর্ট কলেজে যেতে হবে। তখন আমি ওই আর্ট কলেজে গিয়ে বাবার কথায় রাজি হয়ে গেলাম, দিয়ে ভর্তি হয়ে গেলাম। ওখান থেকে আমি পাস আউট হয়ে বেরিয়েছি প্রায় 1994-এর দিকে। তারপরে ওখানে মেসে থাকতাম, মেসে থেকেই কাজ বাজ করা, কলেজ যাওয়া, এইসব রুটিন গুলো আমার থাকতো। আর্ট কলেজটা কোথায় ছিল? আমার আর্ট কলেজটা ছিল মেদিনীপুর আর্ট কলেজ। কত সালে ওটা? 94-এর কথা বলছি। 94-এ, মানে 1 বছর আগে। আচ্ছা স্যার, এই যে আর্ট শিখলেন, তারপরে আপনি তো এখন আর্ট শেখাচ্ছেন এখন শিক্ষক হিসাবে। হ্যাঁ, এটা কত বছর অভিজ্ঞতা আপনার? এও সেই 15-20 বছরের অভিজ্ঞতা। মানে তারপর থেকে চলছে কন্টিনিউ? তারপর থেকে আমি কন্টিনিউ করি। কোথায় কোথায় শেখানো হয়? বেল্লাতে শেখাই, কাবুলদাতে শেখাই। এগুলায় তো পুরো চারদিকে আমার ছড়িয়ে আছে স্টুডেন্ট। এগুলায় আমার এখানে গ্রামের ভেতরে খেজুরগায়, এখানেও শেখাই, নিজের বাড়িতেও শেখাই। এখন প্রতিটি অঞ্চলে মানে এখন ছাত্রছাত্রীদের মানে সাধারণ চিরাচরিত কথা পড়াশোনার বাইরেও অনেকে কিন্তু এখন রিসেন্টলি গ্রামে গঞ্জে প্রায় প্রতিটা জায়গায় একটা আর্টের উপরে একটা গুরুত্ব বেড়ে গেছে। হয়তো অনেকে জানে না যে আর্টটা অ্যাকচুয়ালি কি জিনিস, হয়তো কথাগতভাবে এমনি করেই যাচ্ছে। সেখান থেকে কেরিয়ার কতটুকু, যিনারা শিক্ষক থাকেন ওনারা হয়তো কতটা পরিমাণের তাকে পথটা দেখাচ্ছেন বা দেখাচ্ছেন না। আঁকার পরে হয়তো একটা জায়গায় গিয়ে তারা থেমে যায়। অনেকে দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়লো, সঙ্গে সঙ্গে কলেজ লাইফে গিয়ে ধীরে ধীরে আঁকার প্রতি একটা ন্যাকটা ধীরে ধীরে কমে যায়। সেই বিষয়টা আমি বলছি। হ্যাঁ, সেই জায়গা থেকে মানে আপনি কিভাবে দেখুন, আমার তো গ্রামের ভেতরেই ঘর, গ্রামের দিকেই ঘর। আমার স্টুডেন্টও প্রায় বেশিরভাগই সব গ্রামেরই স্টুডেন্ট। এবার উনারা অভিভাবকরা জানেন না আর্টের অ্যাকচুয়ালি কি, বাচ্চা শিখলে কি একটা এর ব্যবস্থা আছে চাকরি বাকরির ক্ষেত্রে, তারপরে ধরো ইনকামের ব্যাপারে কিছু আছে কিনা ওদের, কিন্তু ওরা কিন্তু জানে না। গ্রামের দিকের লোক এতটা বোঝে না এবং জানেও না। তো তাদের জানানোর জন্য আমি তাকে বলি যে এর একটা বিশাল জগৎ আছে, যে জগতে তুমি পা বাড়ালে তোমার ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে ভাবতে হবে। এটা আমি বোঝাই, অভিভাবকদের বোঝাই। ব্যাপারটা হচ্ছে এখন যা কর্মসংস্থানের পরিস্থিতি, সাধারণ পড়াশোনা জেনারেল লাইনে পড়াশোনা থেকে মানুষ পিছিয়ে যাচ্ছে, বিভিন্ন লাইনে চলে যাচ্ছে। মেডিকেল সেক্টর হতে পারে, ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যেতে পারে। আর্ট একটা কিন্তু বিশাল জগৎ, অবশ্যই সেটা কিন্তু জানে না কেউ। আর্টের দিকে কিন্তু পড়াশোনার পরিমাণটা খুবই কম। যদি সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনটেন করে, সাইন্টিফিক পদ্ধতি মেনটেন করে বা ঠিকঠাক গাইডলাইন মেনটেন করে নির্দিষ্ট জায়গায় যেতে পারে।
হ্যাঁ। এবার সেভাবে তো আমার অভিজ্ঞতা খুবই কম, আপনি শেয়ার করুন দর্শকদের কিভাবে একটা স্টুডেন্ট আগামী পথ সুগম হতে পারে। এবারে স্টুডেন্ট যখন আসে আমাদের কাছে প্রথমে তাকে সহজ করে দেখাই, যারা নাহলে ও ইন্টারেস্ট হারিয়ে ফেলবে ড্রয়িং এর প্রতি। তাকে সহজভাবে দেখানো হয় কিভাবে সে আস্তে আস্তে ডেভেলপ করবে। তাকে স্টিল লাইফ করানো হয়, লাইফ স্টাডি করানো হয়। তার ফলে কি হবে, তার আইকিউটা বাড়বে। দেখো, গানে যখন একটা শিল্পী যখন গান করে, তার কিন্তু ভালো গান হওয়ার জন্য কানটা তাকে অবশ্যই তৈরি করতে হয়, নাহলে সে কিন্তু ভালো গান গাইতে পারবে। আমাদের আর্টের ক্ষেত্রেও তাকে চোখ তৈরি করতে হয়। আমরা স্টুডেন্টের চেষ্টা করি চোখটা তৈরি করে দিতে। চোখটা তৈরি করে নিলে সে তার লাইফে ঠিকঠাক করে দাঁড়িয়ে যেতে পারে। চোখটা কিন্তু মাস্ট দরকার। সেই জন্য আমরা তাকে সেভাবে তাকে স্টাডি করাই, এবং যাতে সে তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে। তারপর আর্ট, দেখো আর্টটা কিন্তু এটা একটা পুরোনো একটা গ্লোবাল ভাষা বলতে পারো এটা। কেন বলতে পারো না, এই আর্টটা নিয়ে তুমি যেখানে যাও, যে দেশে যাও, আর্টের ভাষা কিন্তু প্রত্যেকেই বুঝবে, সহজ ভাষা। তুমি পুরোনো গুহা আমল থেকে দেখো, গুহা চিত্র যে ছিল তখন মানুষ তো কথা বলতে পারতো না, আর ভাষা কি ছিল, এই আর্ট। আর্ট তুমি দেখবে কোথাও গরুর চিত্র আছে, সেখানে দেখবে ত্রিশূল ছড়ছে। ওইভাবে যে আমরা শিকারে যাব, ওই যে বোঝানো মানুষকে, তখনকার মানুষ কথাও বলতে পারতো না, কিন্তু আর্ট কিন্তু তখন ছিল। ভাষা মানে হওয়ার আগেই কিন্তু তুমি art চলে তুমি এসেছে। যে এই যে জিনিস মোবাইল ইউজ করছো বা এই যে ক্যামেরা ইউজ করছো, এগুলো কিন্তু প্রথমে আর্টিস্ট করে। তাজমহল তৈরি হওয়ার আগে কিন্তু তৈরি হয়ে গেছিল। কে তৈরি করেছিল? আর্টিস্ট Artist। তৈরি করে নিয়েছিল, তারপরে তাজমহল হয়েছে। কিন্তু ওটা কিন্তু আর্টিস্টরাই ওরা সাজায় গুছিয়ে ঠিক করে দেয়, এবং সেটা হয়। তোমার যে যে বক্স গুলো, প্যাকিং বক্স গুলো আছে কুরিয়ার টুরিয়ার থেকে, যে বক্সের যে আইডিয়া, তার ভেতরে যে লোগো কিরকম হবে, তার ভেতরে ডিজাইন কেমন হবে, প্রত্যেকটার সঙ্গে কিন্তু আর্ট জড়িত। তুমি সকালবেলা ঘুম থেকে রাতে শোয়ার অবধি কিন্তু দেখো প্রত্যেকটা জায়গায় তোমার আর্টের ব্যাপার আছে। আর্ট থাকবে মানুষের, এবং আর্ট মানুষ এই কারণে প্রত্যেকেই ভালোবাসে আর্টকে। কিন্তু স্টুডেন্টরা কিছু বোঝে না, মাঝপথ থেকে সরে পড়ে যায়। অ্যাকচুয়ালি স্টুডেন্টরা বোঝে না বলাটা যেমন ঠিক, স্টুডেন্টকে প্রকৃত গাইডলাইন কিন্তু আমরা দিতে পারি না। হ্যাঁ, অবশ্যই। ওই জন্য হয়তো তারা অন্য পথে চলে যায়। যদি আমরা সঠিক গাইডলাইন দিই, নিশ্চয়ই তারা সেই পথে পরিগণিত হবে। হ্যাঁ, আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, নতুন যে সমস্ত স্টুডেন্ট যারা হয়তো কম বয়সী খুদে, তাদের তো আর্টের প্রতি কোনো ধরনের ন্যাক থাকে না জাদু, হুম। তাদেরকে কি করে আকৃষ্ট করে আর্টে আনা যেতে পারে? কিন্তু জোর করে অ্যাকচুয়ালি আর্টটা কিন্তু জোর করে হয়, অ্যাকচুয়ালি জোর করে হয় না, ভালোবাসার ক্ষেত্রে আসে আর্টটা। যে স্টুডেন্ট আর্টটাকে ভালোবাসে, আমি এরকমও দেখেছি অনেক স্টুডেন্ট প্রচুর ভালোবাসে, কিন্তু তার ঘরের অ্যাক্টিভ নয়। ঘর বুঝে দেয় আঁকা শিখে কি হবে, এইরকম একটা ধরনের নাক ছিটানো ব্যাপারের মতো। আঁকা শিখে কোনো ক্যারিয়ার নেই, তুই কিছু করতে পারবি না, এইসব ক্ষেত্রে করে কিন্তু স্টুডেন্ট সরে যাচ্ছে। কিন্তু ওরা জানে না, আসলে আমার বললাম না আমি প্রত্যন্ত গ্রামে থাকি, ওরা বোঝে না এখানকার মানুষ যে আর্টের একটা কত বিশাল জগৎ আছে। সেটা বোঝানোর জন্য একটু আমাদের পরিশ্রম করতে হবে বাড়তি ওইটা। আচ্ছা, আপনি যেটা বললেন পারিবারিক অনেক সচ্ছলতা থাকেন, আর্টের ক্ষেত্রে আমার যতটুকু জানা হয়তো আর্টের ক্ষেত্রে একটু ব্যয়বহুল থাকে। না, তেমন কিছু ব্যয়বহুল নয়। ব্যয়বহুল থাকে না। তেমন কিছু ব্যয়বহুলটা তোমার একটু বাড়ে। এটা তোমার যখন তুমি ডিগ্রি কোর্সটা করতে যাও, মানে বিএফএ, ব্যাচেলার অফ ফাইন আর্টস, এমএফএ আছে, মাস্টার অফ ফাইন আর্টস, তারপরে আছে তোমার ডক্টরেট ডিগ্রি আছে। মানে একটা সাধারণ জেনারেল লাইনে যা আছে, এতেও কিন্তু তাই আছে, সেম, কোনো কিছু কম নেই এতেও। এতেও তুমি ডিগ্রি করে তুমি একটা ভালো জবও পেতে পারো, তুমি কোনো সংস্থায় কাজ করতে পারো। তারপরে তোমার ধরো উম, যেটা খবর কাগজে যে কার্টুনিস্ট, তুমি তাতেও যেতে পারো। তারপরে তোমার ধরো এই যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো যেগুলো আছে, ওগুলো দেখবে স্টার্টিং প্রায় 25,000 30,000 থেকে তার স্টার্টিং, প্রায় 70-75,000 টাকা করে বেতন পায় এক একজন। তারা যদি সেই জায়গায় পৌঁছতে পারে, সেই জায়গায় পৌঁছাবার মতো পৌঁছতে পারে না মানুষ, নিজের আর্থিক অনটন বলো এই বলো, ওতে ওর ক্ষেত্রেও অনেকে পৌঁছতে পারে না, মাঝপথ থেকে সরে পড়ে। আচ্ছা, আর্ট অনেকটা দূরে পৌঁছে যায়, হ্যাঁ, অবশ্যই। মানে সাধারণ মানুষের নাগালের অনেকটা বাইরে, হ্যাঁ, মানে কল্পনা করা যায় না কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। কারণ আমরা ক্রিকেট মাঠে দেখেছি তো, খেলা চলাকালীন আর্টিস্ট আসেন, টোটাল মাঠটাকে কোথায় খেলা চলছে, কোন দিকে গ্যালারি, ওটা সঙ্গে সঙ্গে আর্টিস্ট আঁকা চলতে থাকে, পুরো ওই মাঠটাকে পুরো তুলে ধরে। ওদের একটা ডিমান্ড অনেক, আর ওদেরকে আমরা কল্পনার সামনে তো স্বপ্ন দেখা ওদের। তো সেই জায়গায় ওই জায়গায় যেতে হলে তাকে তো অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা না করলে। আর দেখো বর্তমানে
বিনা পরিশ্রমে কোনো কাজ নেই জগতে, আছে কি? এটা না, বিশ্বাস করো, কখনো নয়। কোনো কাজ নেই। না। তাকে তো একটু পরিশ্রম করতেই হবে সেই হ্যাঁ। জায়গায় পৌঁছতে হলে। এবার যেটা আপনাকে বলা, বিএফএ একটা আর্টের একটা কোর্স, হ্যাঁ, ওটা করতে হলে ব্যাচেলার অফ ফাইন আর্টস। হ্যাঁ, ন্যূনতম কি যোগ্যতা থাকে ওই জায়গায় যেতে পারে? যোগ্যতা ধরো তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, মানে জেনারেল লাইনে? হ্যাঁ, জেনারেল লাইনে উচ্চ মাধ্যমিক তোমাকে মাস্ট পাস করতে হবে। আচ্ছা আর ওটা মিনিমাম নম্বর তোমার 50% রাখতেই হবে। আচ্ছা, আর এজটা থাকতে হবে 23 বছরের মধ্যে। হ্যাঁ, তার বাইরে চলে গেলে কিন্তু তোমাকে কলেজ করতে হবে। আচ্ছা, আমি জেনারেল লাইনে পড়লাম, হ্যাঁ, আর্টের কোনো স্কিল নেই, অভিজ্ঞতা নেই, না হবে না। সেটাই আমার, সেটাই জানা হবে না। কেউ যদি বেশি বয়স থেকে শুরু করে তাদের পক্ষে এটা সম্ভব খুব টাফ। হ্যাঁ, যেটা কোশ্চেনটা আমার, আমি এইচএস কমপ্লিট করলাম, সেখানে আমার কোন কোন স্কিল থাকলে আমি বিএফএ পড়তে পারি? তোমার ধরো যখন তুমি প্রথমে কলেজে যাবে, কলেজে গেলে ওখানে তোমাকে প্রথমে স্টিল লাইফ দিবে। স্টিল লাইফ কোনো কিছু ধরো একটা বসিয়ে দিল, কাঁচের গ্লাস বসিয়ে দিল, একটা কঙ্কালের মুখ বসিয়ে দিল। বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হতো, কোনো কলেজে হারকিন বসিয়ে দিবে, একটা তেল ড্রাম পাশে বসিয়ে দিবে, ওটাকে দেখে দেখে আঁকতে হবে। এটা প্রথম ধাপ গেল, ওটা যদি তুমি ভালো করতে পারো তাহলে তুমি সেকেন্ড ধাপে গেলে। সেকেন্ড ধাপেও সেখানে কি করে না, ওখানে তোমাকে একটা স্টিল লাইফ মানে পুরো মানুষের শরীর দাঁড় করে দিবে, সে মেয়ে হোক বা ছেলেই হোক, দাঁড় করে দিল। এবার তোমাকে তাকে দেখে ড্র করে স্কেচ করতে হয়, বা বলবে ওয়াটার কালার করো, সেটা তোমাকে ওয়াটার কালার করে বা স্কেচ করে তোমাকে সেখানে দেখাতে হয়। এবার সেখানে যদি তুমি সফল হও তাহলে তোমার লিস্টে নাম বেরোবে, তুমি তারপরে সুযোগটা পাবে। আচ্ছা, তাহলে ন্যূনতম ক্রাইটেরিয়া হচ্ছে তাহলে এইচএস এ 50% নাম্বার দরকার, 50% বয়সটা 23 বছরের নিচে থাকা দরকার। হ্যাঁ, তারপরে একটা ড্রয়িং স্কিল রেডি করতে হবে, বেসিক একটা মানে মোটামুটি বেস তৈরি করে একটা স্কিল তৈরি করে তোমাকে যেতে হবে, কারণ সেখানে তো পাস করতে হবে, এমনি সুযোগ দিবে না। হ্যাঁ, তার জন্য আপনারা আছেন। হ্যাঁ, আমরা চেষ্টা করি যাতে স্টুডেন্ট আমারও পড়ছে, 4-5 জন আর্ট কলেজে আমার স্টুডেন্টই পড়ছে। আচ্ছা, আর্ট কলেজটা কোথায় আছে আশেপাশে? আশেপাশে আমার একটা মেদিনীপুরে একটা আছে, আর কলকাতা তো 3টে পুরো টপ বলতে গেলে। ইন্ডিয়ান আর্ট কলেজ, রবীন্দ্র ভারতী আছে, আর একটা তোমার গভর্নমেন্ট আর্ট কলেজ। আচ্ছা, তাহলে নাম করা। আচ্ছা, এর সেশন কোন সময়? জেনারেল সেশনের সময় মানে জুন জুলাইয়ের দিকে শুরু হয়। আচ্ছা, এটা কত বছর সময় লাগে? এটা 4 বছর। 4 বছর বিএফএ করলে? হ্যাঁ, 4 বছর কমপ্লিট হয়। তারপরে আবার কি কোর্স আছে? তারপরে তুমি করতে পারো ইন্টেরিয়র ডেকোরেশনে, যেটা থাকো বড় বড় বাড়ি হচ্ছে, তারপর ধরো বড় বড় রেস্টুরেন্ট যেগুলো হচ্ছে, বড় বড় হোটেল যেগুলো হচ্ছে, সেটা তুমি ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে তুমি করতে পারো। তুমি সেখানে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করতে পারো। তারপর ফ্যাশন লাইনেও যেতে পারো, ফ্যাশন ডিজাইনার এতেও যেতে পারো। অনেক লাইন আছে, এ কোনো বলে শেষ হবে। আচ্ছা, স্টুডেন্টরা তারা এই ড্রয়িং এ মানে ডেভেলপ করবে কি কি ভাবে, কি কি স্কিল ডেভেলপ করতে পারবে? স্কিলও তাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে আর কিছু নেই। প্রতিদিন তাকে লাইন ড্রয়িং প্র্যাকটিস করতে হবে, অল্প হলেও স্কেচ দিয়ে অভ্যাস করতে হবে, লাইন টানার অভ্যাস করতে হবে, এইগুলো তাকে করতে হবে রেগুলার না করলে কোনো কিছুতে রেগুলার না করলে কিন্তু কোনো জিনিসেই উন্নতি করা সম্ভব নয়, এটা তাকে করতেই হবে রেগুলার। আচ্ছা, আপনাকে যেটা প্রশ্ন, যারা স্টার্টিং শুরু করবে হ্যাঁ, তাদের ন্যূনতম কি কি প্রয়োজন ড্রয়িং ক্লাসে আসতে হলে? আমি প্রথমে বেশি কিছু বলি না, দুটো সাদা খাতা বলি, যে লম্বা খাতাগুলো সাদা খাতা, লম্বা খাতাগুলো বলি, পেন্সিল, রাবার আর একটা পেন্সিল কাটার, এগুলো নিয়ে আসতে বলি। তারপর তারপর স্কিল অনুযায়ী, হ্যাঁ, তারপরে স্কিল অনুযায়ী বলি, যখন কালার প্রয়োজন তখন তাকে বলি কালার আনতে, এইভাবে কাজ ক্লাস হয়। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, পড়াশোনা হলো, ড্রয়িং নিয়ে পড়লো, তারপরে লাইফ কোন দিকে যাবে? না একা একা লাইফ কি ড্রয়িং পড়াশোনা হলে একা লাইফ দেখিয়ে দিবে? না লাইন সে সিলেক্ট করতে পারবে অটোমেটিক, যখন একটা লোকের স্কিল যখন হাতে প্রচুর হয়ে যাবে তো সে অটোমেটিক তার রাস্তা সে নিজেই খুঁজে নেবে, তাকে ধরাতে হবে না বাড়ির লোককে যে তুই এদিকে যা, তার মন যেদিকে চাইবে সে সেদিকেই যাবে। কেউ পেন্টিং নিয়েও কাজ করে, যেমন ধরো বিখ্যাত আর্টিস্ট এম.এ. হোসেন, নামটা শুনেছো? তার কয়েক কোটি টাকা দামে তার ছবি বিক্রি হয়। শ্রদ্ধেয় আর্টিস্ট উনি এখন নেই, মারা গেছেন, ওর ছবি কয়েক কোটি টাকায় বিদেশে বিক্রি হয়। মানে এর থেকে বুঝলাম, কেউ যদি ড্রয়িংটাকে ঠিকঠাক করে, মানে আর্টটাকে যদি কেউ ঠিকঠাক করে স্টাডি করে পড়াশোনা করে ডিগ্রিটা কমপ্লিট করে, ও 100% কোনো না কোনো ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
যেটা জেনারেল লাইনে কিন্তু সম্ভব হয় না। হ্যাঁ, আরেকটা দেখো আমার খুব ভালো লাগে, কলকাতায় দেখো এতগুলো প্যান্ডেল হচ্ছে যে দুর্গাপূজার হ্যাঁ সময়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কত শিল্পী কাজ করছে। স্বাভাবিক। তুমি দেখো প্রত্যেকটা আর্ট কলেজে মিনিমাম 300, 350, 500 তারা এভাবেও হতে পারে। স্টুডেন্ট পাস আউট করে বেড়াচ্ছে, তারা করবে কি? কাজ করবে কি? এই বেকারের এসে কাজ হ্যাঁ। করবে কি? তারা যে সেখানে যে কাজ করছে, তারা নিজের ইনকামটা করছে, এটা দেখেও ভালো লাগে। আমরা আমরা এই ছোট আর্টিস্ট হিসেবে আমাদের দেখেও হ্যাঁ স্বাভাবিক। শুধু কলকাতা বললে নয়, এখন গ্রামের দিকেও মানে জেলার দিকেও এরকম বড় বড় কিন্তু মানে মণ্ডপ হচ্ছে। অনেক শিল্পী সেখানে নিযুক্ত থাকে। উইদাউট স্কিল তো কেউ এই জায়গায় পৌঁছাতে পারে না। না না, স্কিল, পরিশ্রম, পাংচুয়ালিটি সবকিছু মেনটেন করে কিন্তু ওই জায়গায় এসছে। হ্যাঁ, আমাদের এগরা বালিগ্রা এই বিভিন্ন জায়গায় বড় বড় মণ্ডপ হয়েছে। ওরা কিন্তু কেউ হঠাৎ করে এসে কেউ করতে পারে না, এটা সম্ভব নয়। হ্যাঁ, ওটা একটা দক্ষতার উপরে এসছে। চাকরির সুযোগ তো সরকারি বেসরকারি পেতে পারে। আপনি বললেন তার নিজস্ব কৌশলতার মাধ্যমে সে করতে পারবে। কি কি স্কিল থাকলে সে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি পেতে পারে। দেখো আমার আমার যুক্তি হচ্ছে, তোমার যদি আর্টে স্কিল থাকে তুমি সব রকমই কাজ করতে পারো। সব রকম কাজ, আর্টের যত রকম কাজ আছে বলছি, আদার্স কাজ নয়, আর্টের যে হ্যাঁ। কাজগুলো আছে, তোমার যদি স্কিল থাকে তুমি অবশ্যই সব রকম কাজ করতে পারো, কোনো জায়গায় তুমি আটকাবে না। কেউ যদি আর্ট কলেজে চাকরি করতে চায়, হ্যাঁ ইচ্ছে হলো, হ্যাঁ হ্যাঁ, ও যদি ভালো করে ইয়ে করে পাস আউট হয়ে বেরোয় ভালো ডিগ্রি করে, তাহলে অবশ্যই তারও সেই আর্ট কলেজেই চাকরি হওয়ার তার ইয়ে আছে। হ্যাঁ সেই কথা বলছি। সুযোগ আছে। আর ন্যূনতম চাকরি যদি কেউ করে, হ্যাঁ, ন্যূনতম কেউ চাকরি বেসরকারি জায়গায় বা সরকারি জায়গায় চাকরি করে, ন্যূনতম স্কিল মানে স্কিল লেভেল কত হতে পারে? স্কেল লেভেল ওই তো বললাম, আগে বললাম না, এই 15,000, 25,000 থেকে শুরু, স্টার্টিং ধরো পেয়ে যাবে। তার উপরে মানে এখনকার দিনে লাইভ একটা মোটামুটি স্টেবল করে মতো জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, তারপর তো নিজের স্কিল অনুযায়ী বাইরেও কাজ করে যাবে। তারপর তো সে এমনি বাইরেও কিছু কাজ করবে। ধর শুধু তো আর আর্ট কলেজেও যদি করে, সে তো আর্ট কলেজে শুধু থাকবে না, বাকি টাইম তো তার থাকবে এনাফ টাইম, সেগুলোতে সে অন্য কাজ করবে, নিজের কাজও করতে পারে এক্সিবিশনের জন্য। হ্যাঁ, এই কাজগুলো সে করতে পারে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলি, প্রতিটি ছেলে মেয়ে ছাত্রছাত্রী যারা আছে, খুদে যারা সদ্য প্রি প্রাইমারি থেকে প্রাইমারি জায়গায় এসছে, আজ থেকে যদি তাদেরকে ঠিকঠাক করে ড্রয়িং এর হাতে খড়িটা করা যায়, পড়াশোনার সঙ্গে সঙ্গে সে কিন্তু এটা এগিয়ে রাখে। মানে এইচএস এর পরে আর একটা কথা বলে দিই, তো অভিভাবকদেরও কিন্তু গ্রেট একজন ভালো শিক্ষকের কিন্তু চয়েসের ব্যাপার আছে। হ্যাঁ স্বাভাবিক, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে ছেলে ডেভেলপ হওয়ার কষ্ট আছে। হ্যাঁ, মানে গ্রামাঞ্চলের প্রতিটা জায়গায় দেখবেন ক্লাস চলছে অনবরত। হ্যাঁ, আমি কোনো শিক্ষককে ছোট করছি না, মানে কাউকে ছোট করে ব্যক্তিগত মানে আঘাত করতে চাই না। আপনাদের অনুরোধ, প্রকৃত শিক্ষা দিন যাতে ওরা ঠিকঠাক করে জায়গায় পৌঁছতে পারে। আপনাদের সিদ্ধান্ত, আপনারা কোন টিচারের কাছে পড়াবেন, কিন্তু সেটা আপনার মান, যোগ্যতা এবং ঠিকঠাক স্টুডেন্টটাকে গাইডলাইন দিতে পারছে কিনা ওই জায়গায় কিন্তু পাঠান। প্রতিনিয়ত খেয়াল রাখা। হ্যাঁ, খেয়াল রাখা যে প্রতিদিন একটা ক্লাসে গেল, আগের ক্লাসের থেকে আগামী ক্লাসে কতটা ডেভেলপ করবে, তার কি স্টাডি দিল, বা এক মাসে আগে কি হয়েছিল, এক মাস পরে কি হবে, সেটা কিন্তু খোঁজ খবর মানে গার্ডিয়ানদের রাখা দরকার। অবশ্যই। আর স্টুডেন্ট মানে যে ছেলেটাকে পাঠিয়েছো বাড়িতে পড়ছে কিনা রেগুলার, এগুলোও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ আমাদের কাছে ধরো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা খুব জোড়া থাকে, বাকি সময় তো সে বাড়িতে। হ্যাঁ স্বাভাবিক, সপ্তাহে একদিন, আর বাকি সময় তো তার বাড়িতে। তাহলে কি করছে সেটা অভিভাবকের নজর রাখতেই। হ্যাঁ, আর এটা হচ্ছে জেনারেল যে স্কুলগুলো আছে, মানে আর্টের কোনো সাবজেক্ট নেই সচরাচর কোনো স্কুলে না, কিন্তু এখন যে প্রাইভেটাইজেশন যে স্কুলগুলো আছে আর্টের টিচার রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারছে। এইচএস এর পরে তারা একটা লাইন পেয়ে, ধরো আর্টে কি বেশ পারদর্শী, তাকে লাইন কিন্তু স্কুল দিয়ে দিচ্ছে। আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে আর্থিকভাবে সচ্ছল কেউ নয়, সেক্ষেত্রে তারা যেতে পারে না, আপনাদের উপর নির্ভরশীল হয়ে যেতে হয়। এবার আপনারা যদি সঠিক গাইডলাইন দেন, তাহলে নিশ্চয়ই স্টুডেন্টরা সঠিক জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, সেটা আপনাদের দ্বারা সবই সম্ভব। এবার আপনি বলুন কিছু, যে কিভাবে একটা স্টুডেন্টটাকে আগামী দিনে নিয়ে যাওয়া যায়, একটা 2-1 কথা। ওই প্রথমে যেটা বললাম আগে থেকে, স্টুডেন্টকে ভালো করে খেয়াল রাখতে হবে, ও যেন বাড়িতে ঠিকঠাক করছে কিনা, রেগুলারিটি মেনটেন করছে কিনা, আর কি করছে এটা বেঞ্চ বাড়িতে বসে।
হ্যাঁ এটা ওই বেশিরভাগ এখন স্টুডেন্ট কি হচ্ছে, সময় যাচ্ছে তোমার মোবাইল টোবাইলে, হ্যাঁ মোবাইল টোবাইলে ওরা বেশি সময় হারাচ্ছে। কিন্তু তাদের ওটাকে খেয়াল রাখতে হবে, স্বাভাবিক। যে কাজের জায়গাটা যেন ঠিক থাকে। দর্শক, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওটিকে যতটা সম্ভব পারবেন শেয়ার করবেন, যাতে প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটা মানুষের কাছে পৌঁছায়। স্টুডেন্টদের কিভাবে জেনারেল লাইন থেকে সরিয়ে একটা আর্টের জগতে আনা, সেখান থেকে নিজের কেরিয়ার ডেভেলপ করা যায়। আপনারা কিন্তু সহযোগিতা করুন ভিডিওটা শেয়ারের মাধ্যমে। আর আগামীতে নজর রাখুন আমার এই চ্যানেলে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসবেন, ওনাদের কথোপকথন আপনাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ সবাই। নমস্কার।